রাজীব, দেখো না, একবার ট্রাই করো, যদি ম্যানেজ করতে পারো। বাচ্চাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমার রিজন ইম্পর্টেন্ট নয়? বাচ্চাদের ফ্যান্সি ড্রেস কম্পিটিশন অ্যাটেন্ড করার জন্য আমি আমার বিজনেস মিটিং ছেড়ে দেবো, যাতে আমার লাখ টাকার ফায়দা হতে পারে? কথা বলছে, যাই ইচ্ছে তাই বলো না। বাবা, দেখো আমরা তুমি রেডি পারো। হয়ে গেছি। আমার সোনারা রেডি হয়ে গেছে। তোমাদের দুজনকে তো সত্যিই ইঁদুর আর বিড়াল লাগছে। শোনো, স্টেজে কিন্তু একেবারে নার্ভাস হবে না, একদম কনফিডেন্স, ঠিক আছে? সবকিছু। আর একটা কাজ করবে, মাকে বলে না তোমাদের দুজনের একটা ছবি পাঠিয়ে দেবে আমাকে। বাবা, তুমি আমাদের সাথে স্কুল যাবে না? সরি সোনা, আমাকে একটা বিজনেস মিটিংয়ে যেতে হবে, আর্জেন্ট আছে, এই জন্য যেতে পারবো না, কিন্তু পরের বার পাক্কা, ঠিক আছে? প্রমিস। টেক কেয়ার সোনা, বাই। রাজীব আর আমার দুজনের কাছেই সময় ছিল দামি, শুধু পার্থক্য একটাই, ও সময়টা পয়সা দিয়ে তুলনা করত, আর আমি ছোট ছোট খুশি দিয়ে। বাচ্চাদের মন ভোলাতে আমি কোনো না কোনো উপায় বার করতাম, কিন্তু আমার মন ভোলাতে কোনো উপায় বার করতে পারিনি। সারাদিন ধরে ঘরের সমস্ত কাজকর্ম করার পরেও একটা সময় এমন আসে যখন মনে হয় কেউ শুধু একটু হাতটা ধরুক। কি করছোটা কি? ঘুমিয়ে পড়ো, 3টে প্রেজেন্টেশন আরও বানাতে হবে আমাকে। ডোন্ট ডিস্টার্ব মি। বৌদি, তোমার এত বড় সাহস! আমি এক্ষুনি সবাইকে তোমার কথা বলছি। আরে বৌদি, ভুল করে হাতটা আটকে গিয়েছিল। আপনি তো আমাদের পুরনো কাস্টমার, আমি এরকম করতে পারি নাকি? যখন একটা মেয়ের একাকিত্ব বাইরে বেরিয়ে আসে, তখন সমাজ তাকে স্পর্শ করার জন্য মুখিয়ে থাকে। সেই স্পর্শ তাকে এড়িয়ে চলতে হয়, তাও একা একাই। কি হয়েছে? চলো। একা থাকা কোনো একটি মেয়ে সমাজে সস্তায় পাওয়া লটারির টিকিটের মতো হয়। সবারই মনে তাকে একবার পাওয়ার ইচ্ছে হয়, কিন্তু যে পেয়ে যায় তো ব্যাস, সেই রাজা। তাই প্রত্যেকেই সেই ভাগ্যটাকে একবার ছুঁয়ে দেখতে চায়। রিল্যাক্স। হাত দুটোকে সোজা করুন, শরীরটাকে একটু লুজ করুন, অ্যান্ড ফিল। এটা কি করছেন আপনি? সরুন এখান থেকে। আপনার সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার? তো আপনি তাহলে এখানে এসব করতে আসেন? আপনার স্বামী আপনাকে খেয়াল রাখে না, তার মানে এই নয় আপনি যাত্রার গলায় ঝুলে পড়বেন। যান এখান থেকে, বেরোন, গেট আউট। লোক এখানে মানসিক শান্তির জন্য আসে, আর তুমি নিজেকে দেখো। হ্যাঁ, স্বামী স্যাটিসফাইড করতে পারে না বলে আমাকে লোভ দেখাচ্ছ? চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। এত মেয়ে যায় ওখানে, এত দিন ধরে চলছে ওই সেন্টারটা, আজ পর্যন্ত কোনোদিন কিছু শুনিনি। তোমার সঙ্গেই কেন করবে এরকমও? আরে আমার তো মনে হচ্ছে তুমি ইশারা করেছো। এমনিতেও আমার ব্যাপারে তোমার তো মন ভরে গেছে, তাই না? এসব তুমি কি বলছো রাজীব? আরে কি ভুলটা বলছি কি আমি? সারাদিন তো তুমি এটাই বলো যে আমি বিরক্ত হয়ে গেছি, আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাও না, সিনেমা দেখাতেও নিয়ে যাও না। আরে এগুলো তো সব বাহানা। তোমার না বাইরের লোকেদের প্রতি ইন্টারেস্ট বেড়ে গেছে। সত্যি বলছি না আমি? পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছো কি? বলো। তুমি তো সবকিছু বলে দিলে, আমি আর কি বলবো? এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আজকের এই আধুনিক যুগে মহিলা এবং পুরুষদের সমান দৃষ্টিতে দেখা হয়। কিন্তু এই কথাটাও খুবই সত্যি যে মহিলাদের প্রতি পুরুষদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের এখনো অনেকটা পথ
বাকি রয়েছে। আজ একজন পুরুষের তার অফিসে মহিলা বসের আদেশ পালন করা অতটা সমস্যার বিষয় নয়, কিন্তু নিজের ঘরে নিজের স্ত্রীকে নিজের সমান মর্যাদা দেওয়া সে এখনো মানতে পারে না। জলপার কি তার স্বামী রাজীবের থেকে নিজের এবং নিজের পরিবারের জন্য সময় চাওয়া ভুল ছিল, নাকি রাজীবের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা ভুল ছিল? এটা এমন একটা প্রশ্ন যার উত্তর খুব তাড়াতাড়ি খোঁজা প্রয়োজন হয়ে পড়েছিল, কারণ এই স্বামী স্ত্রীর সম্পর্কে এমন একটা বিস্ফোরক তৈরি হয়েছিল যেটা যে কোনো মুহূর্তে ফাটতে পারে। স্যার, মনে হয় বাচ্চাদের জলে ডুবিয়ে নিজে আত্মহত্যা করে নিয়েছে। লাশগুলোকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। লাশটাকে সবার প্রথমে কে দেখেছিল? সাহেব, সবার আগে আমি দেখেছি। যখন আমি ভেতরে এলাম তখন দেখলাম, তারপর আমি পাশের বাড়ি গিয়ে সবকিছু জানালাম। স্যার, আমি হাসমুখ মেহতা, আর এ হলো আমার ছেলে প্রবীণ। ও এখানে বাচ্চাদের পড়াতে আসতো। সকালবেলা যখন কমলা আমাকে বলল, আমি তখন ওনার হাজবেন্ড রাজু ভাইকে ফোন করি, তারপরে আপনাদের। এনার স্বামী কোথায়? উনি এখন সুরাতে গেছেন বিজনেসের জন্য। আমি ফোন করে দিয়েছি, উনি কিছুক্ষণের মধ্যেই আসছেন। আমার মেয়ে। শোনো, তুমি একটা কাজ করো, আশেপাশে সবাইকে জিজ্ঞাসাবাদ করো, যদি কেউ কিছু বলতে পারে। স্যার, তোমরা এই সবার সঙ্গে চলো। যখন আমি সুরাটের জন্য বেরোচ্ছিলাম তখন একটা ছোট্ট ঝগড়া হয়েছিল, কিন্তু সেটা এমন কোনো বড় ব্যাপার হয়নি যে এত বড় সিদ্ধান্ত নিল। জানি না এরকম কেন করলো। আরে নিজে তো গেল, সাথে বাচ্চাদেরও নিয়ে গেল। স্যার খুব ভালো মহিলা ছিলেন, আমি তো ওনাকে খুব রেসপেক্ট করতাম। আপনিও কি রাজীবের সঙ্গে সুরাটে গিয়েছিলেন? এই ব্যাপারে আপনি কখন জানতে পারলেন? দ্বিতীয় দিন সকালে মেহতা সাহেবের ফোন এসেছিল, শুনে আমি বিশ্বাসই করতে পারিনি। আমার জলপা খুব ভালো ছিল, ভদ্রসভ্য ছিল, শিক্ষিত ছিল, কিন্তু রাজীব যদি ওকে সামলে রাখতো। সামনে রাখতো মানে? রাজীব সবসময় কাজে ব্যস্ত থাকতো, জলপার জন্য ওর কাছে একটু সময় ছিল না। আমার মেয়ে জলপা খুব একলা হয়ে গেছিল স্যার। আর বিশেষ কোনো কারণ, যেমন ওদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে বা বাইরের কোনো ইস্যু? হ্যাঁ, এখানে একটা যোগা সেন্টার আছে, জলপাও ওখানে যেত। আর কিছুদিন আগে স্যার, স্যার আমি সত্যি বলছি, আমি কিছু করিনি স্যার, সত্যি বলছি স্যার, প্লিজ। তুই কিচ্ছু করিসনি? তাহলে সবাই তোর আর জলপার ব্যাপারে মিথ্যা কথা বলছে, হ্যাঁ? স্যার, তারপরের দিন থেকে ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট হয়নি। সেদিনই ওর স্বামী আমার নামে কমপ্লেন করেছিল, আর আর ওখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল স্যার। আমি সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু করিনি। ঠিক আছে, কিন্তু যতক্ষণ না এই কেসটা সলভ হচ্ছে তুই এই শহর ছেড়ে যাবি না। ঠিক আছে স্যার। প্রাথমিক তদন্তে এই পুরো ঘটনাটাই একটা আত্মহত্যা বলে মনে হচ্ছিল। পুলিশের মনে হচ্ছিল যে হয়তো রাজীবের সঙ্গে ঝগড়া হওয়ার কারণে অথবা বাইরের কোনো ব্যক্তির কোনো কথা বা ঘটনায় দুঃখ পেয়ে জলপা নিজের সন্তানদের প্রথমে মারে এবং তারপর আত্মহত্যা করে। এখনো পর্যন্ত পুলিশ এই কেসটা একটা আত্মহত্যার কেস ভেবে নিয়ে অনুসন্ধান শুরু করেছিল, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টটা সবার ধারণা আর এই কেসের দিশাই পুরো পাল্টে দিয়ে গেল। কি এসব কি বলছেন স্যার আপনি? জলপা সুইসাইড করেনি, ওর খুন হয়েছে? ওনার পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে, আর রিপোর্ট অনুযায়ী সবার প্রথমে আপনার স্ত্রীকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে মারা হয়, আর তারপর ওই ওড়নার ফাঁস লাগিয়ে ওনাকে পাখার সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে এটা সুইসাইড মনে হয়, মার্ডার না। আর দুঃখের ব্যাপার এটাই যে বাচ্চাদেরও অন্য কেউ খুন করেছে, আপনার স্ত্রী নয়। হ্যাঁ, এটা বলা মুশকিল যে ওনাকে মার্ডার করার আগে করা হয়েছে না পরে করা হয়েছে। তাই আপনাদের কাছ থেকে জানতে চাইছি, আপনাদের কাউকে সন্দেহ হয়? কেউ আপনাদের হুমকি দিয়েছিল বা ব্যক্তিগত শত্রুতা? না ইন্সপেক্টর স্যার, এরকম তো কেউ নেই। দেখুন, ওনার রুম থেকে ওনার মোবাইল ছাড়া আর কিছুই মিসিং নেই, সব কিছুই রয়েছে। এটার থেকে একটা ব্যাপার তো পরিষ্কার যে এই খুনটা লুট করার জন্য করা হয়নি, এটা ভেবেচিন্তে করা একটা পরিকল্পনা। ইটস আ কোল্ড ব্লাডেড মার্ডার। এই জন্য আমি চাই যে আপনারা ভেবে দেখুন, কোনো কিছু মনে পড়লে বা কাউকে যদি সন্দেহ হয় তাহলে সঙ্গে সঙ্গে জানাবেন।
স্যার, হ্যাঁ সবার কল রেকর্ড চেক করেছি। রাজু আর নট্টু মার্ডারের সময় সুরাটে ছিল। স্যার, জলপার কল রেকর্ডে এমন একটা নাম্বার রয়েছে যা দিয়েও প্রত্যেক দিন অনেকক্ষণ ধরে কথা বলতো, মাঝে মাঝে সারা রাত ধরে। স্যার, এই নাম্বারটা 6 মাস আগে অ্যাক্টিভেট হয়েছিল। আর অদ্ভুত ব্যাপার এটাই যে এই নাম্বারটাও জলপার নামেই রেজিস্টার করা। স্যার, ইস্যু হওয়ার পর থেকে জলপার মার্ডার অবধি এই নাম্বারটা জলপার এরিয়াতেই অ্যাক্টিভেট ছিল। আর স্যার, জলপার মার্ডারের পর যখন ওর ফোনটা সুইচ অফ হলো তখন এই নাম্বারটা সুইচ অফ হয়ে গেল। তার মানে হলো যেই নাম্বারটা ইউজ করছিল, তার মানে এ খুব কাছের লোক বলেই জলপাইকে নাম্বারটা কিনে দিয়েছিল। আর খুনের সময় ও জলপার আশেপাশেই ছিল। এর থেকে তো একটা ব্যাপার একদম পরিষ্কার, হয় এই লোকটাই জলপাকে খুন করেছে, না হলে এ জলপার মার্ডারের ব্যাপারে অনেক কিছু জানে। একটা কাজ করো, জলপার মা রাজীবকে দুজনকে ডাকো। স্যার, আপনি আমাকে বোঝান, এটা কি করে সম্ভব মিস্টার রাজীব যে আপনার স্ত্রী গত 6 মাস ধরে রাতে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, কিন্তু সেই ব্যক্তির ব্যাপারে আপনি কিছু জানেনই না যে উনি মহিলা ছিলেন না পুরুষ? স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। দেখুন, মাসের অর্ধেকের বেশি দিন তো আমি ট্যুরেই থাকতাম। আর এটাও আমার জন্য খুব শকিং যে জলপার এত কথা কারোর সঙ্গে হতো। মানে বুঝতেই পারছি না আমি যে... স্যার, ওটা রতির নাম্বার হতে পারে। রতি? রতি আবার কে? জলপার বান্ধবী ছিল। মাত্র 6 মাস আগেই ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। তার জন্য জলপাও খুব হাসি খুশি ছিল। যখনই রাজীব ট্যুরে বাইরে যেত, জলপা ওর 2 বাচ্চাকে আমার কাছে রেখে দিত। আর ওরা 2 বান্ধবী মিলে কখনো বেড়াতে বা কখনো সিনেমা দেখতে যেত। এই রতি করেটা কি আর কোথায় থাকে? আগে এটা তো আমি জানি না, আর আমি ওকে কখনো দেখিনি। হ্যাঁ, ওই নামটা জলপা বলেছিল। ও কখনো আমাদের বাড়িতেও আসেনি। জলপা ওর সঙ্গে বাইরেই দেখা করত। আর আপনিও রতিকে কোনোদিন দেখেননি? হ্যাঁ, হ্যাঁ, এখন মনে পড়েছে স্যার। জলপা তো আমাকে বলেছিল এর ব্যাপারে, যে ওর একটা বান্ধবী হয়েছে, কিন্তু এর থেকে বেশিও আমাকে কিছু বলেনি। আর আমিও জিজ্ঞাসা করিনি, তো ভালো করে আমারও মনে পড়ছিল না। এই প্রিপেড নাম্বারটা 6 মাস আগে ইস্যু করা হয়েছিল। আর আশ্চর্যের ব্যাপার হলো রতির সঙ্গে জলপার 6 মাস আগেই আলাপ হয়। তুমি একটু ভালো করে খোঁজ নাও যে এই নাম্বার থেকে জলপার সঙ্গে যে কথা বলতো সে রতিই ছিল নাকি জলপাই নাম্বারটা অন্য কাউকে দিয়েছিল। স্যার, যতদূর আমার মনে পড়ছে, জলপার কোনো বান্ধবীকে আমি এখানে যেতে আসতে দেখিনি। জলপার ছেলে মেয়েকে তুমিই টিউশন পড়াতে না? হ্যাঁ। আচ্ছা, ওর বাড়িতে রতি নামে কাউকে কখনো দেখেছো তুমি, বা ওর নাম শুনেছো তুমি? নো স্যার, এরকম কারো কথা তো মনে পড়ছে না। দেখুন ম্যাম, এই কেসটাকে সলভ করার জন্য রতিকে আমাদের খুব প্রয়োজন, কিন্তু শুধু নাম জেনে তাকে খুঁজে বের করাটা আমাদের পক্ষে অসম্ভব কাজ। এই জন্য আমি চাই যে আরও একবার আপনি ভেবে দেখুন এমন কোনো কথা, এমন কোনো ঘটনা যা দেখে আপনার মনে পড়ে যে মেয়েটাকে আপনি দেখেছিলেন। হ্যাঁ, মনে পড়েছে। 15ই মার্চে ও খুব দুশ্চিন্তার মধ্যে ছিল। ও কারোর সঙ্গে ফোনে কথা বলছিল আর ও কাঁদছিল। তুমি ছাড়া আর আমার কে আছে বলো? তুমি আমাকে এভাবে ছাড়তে পারো না, প্লিজ আমার কথাটা তো শোনো। ও যখন কাঁদছিল আপনি এটা জিজ্ঞেস করেননি ও কেন কাঁদছে, কি হয়েছে? আমি ওকে পরে জিজ্ঞেসও করেছিলাম। না মা, এমন কোনো কথা না। আমার বন্ধু রতি, ওর বাড়িতে একটু প্রবলেম হয়েছে তাই। কিন্তু সেই ব্যাপারটা ও এড়িয়ে যায়। এত জোর দিয়ে আপনি কি করে বলতে পারছেন সেদিন 15ই মার্চ ছিল? সেদিন আমার জন্মদিন ছিল আর ও দেখা করতে আমাদের বাড়িতে এসেছিল। আচ্ছা ম্যাম, আপনি আরেকটু কি মনে করে এটা বলতে পারবেন যে ওই দিন ওই সময় ঠিক কটা বেজেছিল? প্রায় 5টা বা 5:30 হবে হয়তো। তুমি দেখো তো 5 থেকে 6টার মধ্যে কি অ্যাক্টিভিটি হয়েছিল? স্যার, হ্যাঁ স্যার, 15ই মার্চ বিকেল 5টার সময় জলপা এই নাম্বারেই কথা বলছিল স্যার, আর কোনো কল নেই। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, আপনি আসতে পারেন। এই রতি নামের রহস্য তো ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের কথা ভুল হচ্ছে নাকি আমাদের কেউ ভুল বোঝাচ্ছে? হ্যালো, হ্যাঁ বলো। নাম কি রেস্টুরেন্টে? হ্যাঁ, ওকে।
স্যার মোবাইল কোম্পানি থেকে ক্লু পাওয়া গেছে। জলপা নতুন সিম কার্ড নেওয়ার ফলে ওর নম্বরে একটা কাপল ক্যান্ডেলাইট ডিনারের পাস পেয়েছিল, আর ও সেটা কালেক্ট করেছিল। স্যার এই পাসটা ইউজ হয়েছে, কিন্তু কে ইউজ করেছে সেটা বলতে পারা খুব মুশকিল। মোবাইল কোম্পানি নিজেদের উইনারদের জন্য কিছু পাস দিয়েছিল, আমরা এগুলো চেক করে এন্ট্রি তো দিয়ে দিয়েছিলাম, কিন্তু কারো রেকর্ড আমাদের কাছে নেই। আপনি একটা কাজ করুন, ওই দিনের সিসিটিভি ফুটেজ আমাকে দেখান। হ্যাঁ, একটু আগে নিন, ফরওয়ার্ড করুন। স্টপ 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 স্টপ, এখান থেকে প্লে করুন। একটু এগিয়ে ফরওয়ার্ড করুন। যাই হোক, অন্তত এটুকু তো জানতে পারা গেল যে 6 মাস আগে জলপার লাইফে যে নতুন বন্ধু এসেছিল সে কোনো মেয়ে নয়, একজন ছেলে ছিল। আচ্ছা ঠিক আছে স্যার, ডিনারের রাতের ফোনের লোকেশন পাওয়া গেছে স্যার। জলপার ফোনের লোকেশন আর ওই নাম্বারটার লোকেশন দুটোই সেম, এই রেস্টুরেন্টে স্যার। এখন আমি সব কিছু বুঝতে পারছি। জলপাই লোকটার সঙ্গে 6 মাস আগে দেখা করে, আর জলপা নিজের নামে একটা সিম কিনে এই লোকটাকে দিয়েছিল যাতে ওর সঙ্গে কথা বলতে পারে, আর বাড়ির লোক যাতে ধরতে না পারে এই জন্যে বাড়িতে জলপা সবাইকে এটা বলেছিল যে ওর নতুন বন্ধু রতি নামের একজন মহিলা। শোনো, তুমি একটা কাজ করো, আমার এই জলপা আর রাজীবের এদের ঠিকুজি চাই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ক্রেডিট কার্ড ডিটেলস, কোনো ট্রানজাকশন হয়েছে তার ডিটেলস, আর মোস্ট ইম্পর্টেন্ট এদের দুজনের যদি পুরনো প্রেম বা অ্যাফেয়ার থেকে থাকে সেটা খুঁজে বের করো। ট্রিপল মার্ডারের এই জটিল কেস জটিলতর হচ্ছিল। পুলিশ এখনো পর্যন্ত রতি নামে যে মহিলাকে খুঁজছিল আসলে সে মহিলা নয়, বরং একজন পুরুষ। জলপার সেই প্রিপেড সিমের বিষয়টা এখনো সমাধান হয়নি, যে সিমটা জলপার নিজের নামে নিয়েছিল কিন্তু দিয়েছিল অন্য কাউকে। এবার অনুসন্ধানের সময় পুলিশের হাতে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ এলো, যেটা এখনো পর্যন্ত পুরো কেসের ঘটনাক্রমে সব থেকে চমকে দেওয়ার মতো ছিল। স্যার, আরে বলুন তো স্যার, আমাকে কেন নিয়ে যাচ্ছেন? সব বলবো, নিয়ে এসো। এরকম ভাবে ব্যাপারটা কি হচ্ছে স্যার? স্যার সব কি বলবো, হয়েছে? সব বলবো, স্যার বলুন চলো না, সব বলছি। স্যার আরে আপনি বলবেন তো আমি কি করেছি? আমার বউ বাচ্চার খুন হয়েছে আর নাটক বন্ধ কর আমার সামনে, নাটক বন্ধ করার সব কথা স্বীকার কর। তুই তো স্ত্রী আর নিষ্পাপ দুটো বাচ্চাকে তুই মেরেছিস। এসব কি বলছেন স্যার আপনি? কিসের ভিত্তিতে বলছেন আপনি স্যার? কিসের ভিত্তিতে? আমি দেখাচ্ছি তোকে কিসের ভিত্তিতে। এ দেখ, এই ভিত্তি অনুযায়ী তুই নিজেকে খুব চালাক ভাবিস না? হ্যাঁ, তোর কি মনে হয়েছিল তুই চুপচাপ পালিয়ে যাবে আর তোকে কেউ ধরতেও পারবে না? না, প্রথমে খুব চালাকি করে নিজের থেকে খুন করেছিস, তারপর ওখান থেকে এটিএম গিয়েছিস আর টাকা তুলে ওখান থেকে কেটে পড়েছিস। আমি তোকে শেষবার জিজ্ঞেস করছি, চুপচাপ তুই স্বীকার করবি নাকি আমাকে অন্য রাস্তা নিতে হবে? আমি মানছি স্যার যে সেদিন রাত্রে আমি বড়টা ফিরে এসেছিলাম, কিন্তু যখন আমি বাড়ি পৌঁছলাম তখন জলপার লাশ পাখা থেকে ঝুলছিল। কিন্তু নিজের বউ আর বাচ্চাকে আমি কেন মারবো? আমি বলছি তুই তোর স্ত্রী আর বাচ্চাদের কেন মেরেছিস? কারণ তুই এটা জানতে পেরেছিলি যে তোর স্ত্রীর জীবনে যে বন্ধু এসেছে রতি নামের, সে কোনো রতি নয়, একজন পুরুষ। আর এটাই তুই মানতে পারিসনি, এই জন্যে তুই তোর নিজের স্ত্রী আর দুটো নিষ্পাপ বাচ্চাকে মেরেছিস। না স্যার, আমি এসব কিছু করিনি স্যার। আমি আমার স্ত্রীকে নিজের হাতে কেন মারবো স্যার? আপনি আমাকে বিশ্বাস করুন স্যার। কিন্তু হ্যাঁ স্যার, আমি এই ব্যাপারটা জানতে পেরে গেছিলাম স্যার যে জলপার অ্যাফেয়ার ছিল সমীরের সঙ্গে। কি? সমীর? হ্যাঁ স্যার, সমীর কলেজের সময় থেকে লাভার ছিল ওর। ট্রান্সফার হয়ে আহমেদাবাদ থেকে বড়টায় এসেছিল। জলপা আমার সঙ্গে দেখাও করিয়েছিল ওর, বাড়িতেও আসা যাওয়া করতো। একদিন যখন আমি ট্যুর থেকে ফিরলাম তখন আমি দেখলাম। বাবা! আরে সোনা, পড়াশোনা করছো? হ্যাঁ। এসো। আরে সঞ্জু এখানে শুয়ে আছে সোফাতে, কেন? মা কোথায়? মা উপরে সমীর আঙ্কেলের সাথে। হ্যাঁ, সমীর আঙ্কেলের সাথে উপরে। 1 মিনিট সোনা, তুমি পড়াশোনা করো, বাবা এক্ষুনি আসছে।
সেই সময় শুধু বাচ্চাদের জন্য চুপ করেছিলাম আমি, কিন্তু পরে যখন আমি ওর সাথে কথা বলার চেষ্টা করলাম তখনও ও নিজের দোষ স্বীকার করার বদলে আমাকেই দোষী সাব্যস্ত করলো। যখনই আমি ট্যুরের জন্য বাইরে যেতাম তখন ও বাচ্চাদের ওর মায়ের কাছে রেখে সমীরের সঙ্গে দেখা করতে চলে যেত, আর ও বাড়িতে থাকলে সমীর চলে আসতো ওর সঙ্গে দেখা করতে। এইসব কথা আমি বাচ্চাদের কাছ থেকে জানতে পারতাম। কয়েকবার হঠাৎ করে ট্যুর থেকে ফিরে এসেছিলাম আমি, যাতে ওদের হাতে নাতে ধরতে পারি, কিন্তু সাবধান হয়ে গেছিল ওরা। আর এত কিছু হয়ে যাওয়ার পরেও যখন তোর স্ত্রী সমীরের সঙ্গে সম্পর্কটা ভাঙতে চায়নি, তখন তুই ওকে মেরে দেওয়ার সিদ্ধান্ত নিস। আর এই জঘন্য কাজটা করার জন্য তোকে সাহায্য করেছিল এই অ্যাকাউন্টেন্ট নাট্টু। না স্যার না, আমি তো সব কিছু জানতামই না। ওই দিন সুরাটা আমি প্রথম জানতে পারি। রাজু ভাই মার্কেট থেকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছিল হোটেলে, আর আমি সব কাজ শেষ করে রাতে যখন হোটেলে পৌঁছালাম দেখলাম কি, আরে রাজু তুমি তো অনেক খেয়েছো, আমাকে বলো কি হয়েছে। জলপা, নট্টু কাকা জলপা আমাকে ঠকাচ্ছে, ও প্রেম করছে ও একটা লোকের সাথে, এখনো ওর সাথে আছে, এই জন্য আমার ফোন তুলছে না। কি বলছো কি রাজু? আমি এক্ষুনি 12টা গিয়ে ওদের দুজনকে শেষ করে আসবো। রাজু তুমি প্রচুর নেশা করেছো, সব তুমি কিছু জানো না। ওলটপালট হয়ে যাবে রাজু। রাত অনেক হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো। আমি যাবো। কাল সকালে যাবে। এখন শুয়ে আমি পড়ো। যাবো। এখন শুয়ে পড়ো যেতে রাজু, চাই। শুয়ে পড়ো। শুয়ে পড়ো। হ্যাঁ। আর এই জন্য তোর ফোন খুনের সময় বড়দার জায়গায় সুরাটে দেখাচ্ছিল, রাইট? স্যার, নেশা করেছিলাম বলে হুঁশ ছিল না আমার। পাগল হয়ে গেছিলাম আমি যে জলপা আর সমীর একসাথে আছে, আর আমাকে বড়দা গিয়ে ওদেরকে মেরে ফেলতে হবে। এই জন্য নট্টু কাকা চলে যাবার কিছুক্ষণ পরে আমি হোটেল থেকে বেরোলাম, ট্যাক্সি ধরে বড়োটা এলাম। নেশার ঘুরে জলপাকে খুন করার জন্য এসেছিলাম আমি, কিন্তু জলপার লাশ সামনে দেখার পরে আমার হুঁশ আর নেশা দুটোই উড়ে গেছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না, আমি ওখান থেকে সুরাত ফিরে চলে গেছিলাম। আমাকে বিশ্বাস করুন, আমি আমার পরিবারকে কেন হত্যা করবো স্যার? আমি আমার বাচ্চাদের কেন মারবো স্যার? স্যার মনে হয় রাজীবটা গল্প বানাচ্ছে। হতে পারে, তাহলে ওর এই গল্পটাকে ক্রস চেক করা অবশ্যই দরকার। একটা কথা ভুলে যেও না, জলপার খুনের সময় ওর প্রিপেড নাম্বারের লোকেশন ওর বাড়ির পাশেই দেখাচ্ছিল। তার মানে হলো যার কাছে ওই নাম্বারটা ছিল, হয় সে জলপার সঙ্গে ছিল, নয় তার বাড়ির আশেপাশেই কোথাও ছিল। আর যদি সেটা সমীর হয়, তাহলে রাজীবের এই বানানো গল্প সত্যি হতে পারে যে এই 3টে খুনই সমীর করেছে। কিন্তু এখন সমীরকে ধরলে সমস্যা হতে পারে। তুমি একটা কাজ করো, তুমি এই সমীরের ভালো করে খোঁজ নাও, এর সমস্ত রেকর্ড তুমি বের করো, আর সেই রিপোর্ট আমার কাছে নিয়ে এসো। স্যার এই সমীর আহমেদাবাদে থাকে, ম্যারিড, একটা বাচ্চাও আছে। ওদের অ্যাফেয়ারও ছিল কলেজের টাইম থেকে। স্যার জলবাজের প্রিপেড নাম্বারটা নিয়েছিল, ওটা কিন্তু সমীরের জন্য নয়। রেস্টুরেন্টের রাতে সমীর জলপার সঙ্গে ছিল না, ও নিজের ফ্যামিলির সঙ্গে আহমেদাবাদে ছিল। কিন্তু স্যার মার্ডারের রাতে সমীরের ফোন লোকেশন জলপার বাড়ির কাছেই ছিল। এবার তুলে আনো ওকে। হ্যাঁ হ্যাঁ বলুন। সমীর, হ্যাঁ আমি সমীর। এই নিয়ে চলো একে। কিন্তু স্যার স্যার কিছু কিছু তো বলুন স্যার। স্যার চল, কেন সব আমাকে নিয়ে বলছি। যাচ্ছেন? না 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 স্যার, এটা একেবারে মিথ্যে কথা। আমি আর জলপা শুধু ভালো বন্ধু ছিলাম, এটা ছাড়া আমাদের মধ্যে আর কিচ্ছু ছিল না স্যার। কিন্তু রাজীব বলছে তোমাদের দুজনকে একসঙ্গেও বেডরুম থেকে বেরোতে দেখেছে। সেদিন আমি জলপার বাড়ি গেছিলাম ওর সাথে দেখা করতে, ওর বেডরুমেও গেছিলাম আমি, ওকে প্রপোজও করেছিলাম। আমাদের মধ্যে যা ছিল সব অতীত, কিন্তু তুমিও তো এখন বিয়ে করেছো। কিন্তু জলপা তুমিই তো বলছিলে তোমার আর রাজীবের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু শুধু একজন ভালো বন্ধু হিসেবে। এটা নয় যে তোমার থেকে আমার কোনো কিছু পাওয়ার ছিল। সমীর, তোমার একটা হাসি খুশি পরিবার আছে, তুমি এক মুহূর্তের খুশির জন্য কেন সেটাকে নষ্ট করতে চাইছো? তুমি জানো না একটা পরিবার ভেঙে যাওয়ার কষ্ট কতটা। জলপা আমি তোকে খুব ভালোবাসি, তোর জন্য আমি আমার পরিবারকে ছেড়ে দেবো জলপা। আই লাভ ইউ জলপা, আই লাভ ইউ জলপা। ছাড়ো আমাকে সমীর।
যদি এটাই হয় তাহলে যেই সময় জলপার খুন হয়েছিল সেই সময় তোমার ফোনের লোকেশন ওর বাড়ির পাশে কেন দেখাচ্ছে? স্যার আমি সেদিন রাতে জলপার বাড়িতে গেছিলাম, কিন্তু সেদিন রাতে জলপা নিজে আমাকে ফোন করেছিল, কিন্তু আমি ওর কল মিস করে দিয়েছিলাম। কিন্তু তার আধ ঘন্টা পর ফোনটা দেখে যখন আমি ওকে কল ব্যাক করলাম, কিন্তু ওর ফোনটা সুইচ অফ বলছিল। জলপা কোনোদিন আমাকে অত রাতে ফোন করেনি। আমার মনে হয়েছিল ও ডেফিনেটলি কোনো ঝামেলায় পড়েছে, সেই জন্য রাতে আমাকে ফোন করেছিল। জলপা, আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, তাই আমি আর কোনো ঝামেলায় পড়তে চাইনি। জলপা অলরেডি মারা গেছিল, সেই জন্য পুলিশকে কন্ট্যাক্ট করার বদলে আমি চুপচাপ ছিলাম স্যার। কোনোদিন জলপাকে অন্য কারোর সঙ্গে দেখেছিলে তুমি? বা হয়তো অন্য কারোর কথা তোমাকে বলেছিল, বা জলপার সঙ্গে জড়িত এমন কোনো কথা যা তোমার অদ্ভুত মনে হয়েছিল? একটা ব্যাপার আছে স্যার, গত মাসে জলপা আর আমি কফি খাওয়ার জন্য গেছিলাম। জলপা যখন ওখানে ওয়াশরুমে গেছিল তখন ওর ফোনে বারবার আননোন কোনো নাম্বার থেকে কল আসছিল। আমি জানি যে তোমার অ্যাফেয়ার চলছে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে। ইউ আন্টি, যদি তুমি ওর পিছু না ছাড়ো না, দেন আই উইল ডিস্ট্রয় ইউ। ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যালো হ্যালো, কার সাথে কথা বলতে চান? হ্যালো, কি হয়েছে? কারোর ফোন এসেছিল? আই এম সরি, ফোনটা বারবার বাজছিল, তাই আমার মনে হলো কোনো ইম্পর্টেন্ট কল, তাই ধরেছি। একটা মেয়ে ফোন করেছিল, জানি না খুব রেগেছিল আর খুব গালিগালাজ করছিল। বলছিল আমার বয়ফ্রেন্ডের সাথে নাকি তোমার অ্যাফেয়ার আছে, তাই তাকে ছেড়ে দাও, নয় হলে। কে মেয়েটা? জানি না, কোনো রং নাম্বার হবে। স্যার আমি ওর কথা বিশ্বাসও করেছিলাম, কিন্তু তারপর জলপাকে দেখে খুব টেন্সড মনে হচ্ছিল। এটা কবেকার কথা? গত মাসের 1 তারিখে স্যার, কারণ ওই দিনই আমি স্যালারি পাই, আর তাই আমি জলপাকে ট্রিট দেওয়ার জন্য ডেকেছিলাম। অফিসের পরে দেখা করেছিলাম, তাই হয়তো 5টা থেকে 5:30টার মতো হবে স্যার। এই কেস এমন একটা ধাঁধা হয়ে গিয়েছিল যেটা সমাধানের সব চেষ্টাই আরো জটিল হয়ে যাচ্ছিল। প্রথমে রতি, তারপর জলপার স্বামী রাজীব নিজে, আর তারপর তার কাছের বন্ধু সমীর। এরা সবাই সন্দেহের তালিকায় চলে এসেছিল যাদের জলপার সঙ্গে কোনো না কোনো সম্পর্ক ছিল। আর এখন এই তালিকায় আরো একজন মানুষ যোগ দিল, একটি অচেনা মেয়ে, যার জলপার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নজরে আসছিল না, কিন্তু সে জলপাকে ফোন করে হুমকি দিয়েছিল। স্যার, যে মেয়েটা জলপাকে ফোন করেছিল ও জেনারেল স্টোরে গিয়ে পিসিও থেকে ফোন করেছিল। লাকিলি ওই স্টোরে সিসিটিভি ক্যামেরা ছিল, যার জন্য আমরা ফুটেজও পেয়ে গেছি। স্টোরের ওনারও মেয়েটাকে চিনে ফেলেছে, কাছাকাছি পিজিতে থাকেও। গত মাসের 1 তারিখে বিকেল 5টার সময় তুমি পিসিও থেকে জলপা নামে এক মহিলাকে হুমকি দিয়ে ফোন করেছিলে, কেন? এই তো জাস্ট 2 মাস হয়েছে গান্ধীনগর থেকে এখানে শিফট করেছি। কোচিং এর কিছু ফ্রেন্ডস ছাড়া অন্য কাউকে আমি চিনিই না, তো কল কি করে করব? আমরা ওখানকার সিসিটিভি ফুটেজ চেক করেছিলাম, তোমার আগে আর তোমার পরে ওখানে আর কোনো মেয়ে কিন্তু ফোন করেনি। এবার বলো। 1 মাস হয়ে গেছে, তাই আমার খুব একটা ভালো মনে নেই, বাট আই এম শিওর আমি কোনো বন্ধুকেই কল করেছিলাম। তুমি বললে যে তুমি 2 মাস আগে এসেছো, কেন? কোচিং পিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, আগে হ্যাঁ, কোচিং জয়েন করা ছিল, তাই এখানে শিফট করতে হলো। তোমার বয়ফ্রেন্ডের নাম কি? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। হোয়াট? প্রবীণ? স্যার আমি হাসমুখ মেহতা, আর এ হলো আমার ছেলে প্রবীণ। ও এখানে বাচ্চাদের পড়াতে আসতো। মিস্টার মেহতার ছেলে? সেই যে জলপার বাচ্চাদের টিউশনি পড়াতে যেত? ইয়েস স্যার। আর এইটা হলো সে মেয়েটার ফোন রেকর্ডস, আর এটা দিয়ে স্পষ্ট যে ওর এখানে একটাই কন্ট্যাক্ট রয়েছে, ওর লং ডিস্টেন্স বয়ফ্রেন্ড প্রবীণ। মেয়েটা জলপাকে যে বয়ফ্রেন্ডের থেকে দূরে থাকতে বলেছিল, সেটা হোক বা না হোক, এটা প্রবীণই। স্যার এটা প্রবীণের কল রেকর্ডস। এর ফোনের লোকেশন আর জলপার নেওয়া প্রিপেড নাম্বারের ফোন লোকেশন দুটোই একদম সেম স্যার। আর যে রাতে জলপার মার্ডার হয়েছিল, ওর মোবাইল লোকেশনও জলপার বাড়ির আশেপাশেই ছিল। বলছি স্যার, বলছি আমি ওনার বাচ্চারা সঞ্জু আর মিলিকে পড়াতে যেতাম ওনাদের বাড়িতে। আমাদের কি খামতি আছে রাজীব? বড় বাড়ি আছে, গাড়ি আছে, তারপরেও কেন তুমি টাকার পিছনে ছোট? আমাকে আরো এগিয়ে যেতে হবে, বিজনেস ওয়ার্ল্ডে নিজের স্ট্যাটাস তৈরি করতে হবে, বুঝেছো?
আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে উনি একা, ওনার একজনের প্রয়োজন ছিল স্যার। আমি ভেবেছিলাম ওনার একাকিত্বটা দূর করে আমি নিজের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবো। তখন আমি ওনার কাছে যাওয়ার চেষ্টা করি। আপনার পার্সোনাল বিষয় তো ঢোকার অধিকার নেই আমার, তবুও একটা কথা বলতে চাই। যখন আপনি কাঁদেন না, আমার একদম ভালো লাগে না। কেন? জানি না। আমি জানতাম স্যার, জানতাম যে জল্পা বৌদি প্রয়োজন শুধু ইমোশন ছিল, ওনার শুধু ভালোবাসা দরকার ছিল। আরে প্রবীণ, তুমি? আজ তো সোমবার, আজকে তো তোমার পড়ানো থাকে না, তাই না? হ্যাঁ, ওই জল্পা বৌদি, আজ আমি বাচ্চাদের পড়াতে নয়, আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। একটু দরকার ছিল আপনার সঙ্গে। এসো। জল্পা বৌদি, আমি জানি না যে আমি এটা কি করছি, কিন্তু আপনার জন্য রোজটা এনেছি। এটার বদলে আমি কিচ্ছু চাই না, আপনি শুধু এটা অ্যাকসেপ্ট করে নিন, দ্যাটস অল। আর সেদিন থেকে আমাদের নতুন রিলেশন শুরু হয়। 2 মাস হয়ে গিয়েছিল আমাদের রিলেশনটা। নিজের মনের সব কথা শেয়ার করতে শুরু করেছিল। আগে আমি শুধু বাচ্চাদের পড়াতে যেতাম, তখনই ওনার সঙ্গে কথা হতো আমার। তারপর আমরা ফোনে কথা বলাও শুরু করি। আমার সিম কার্ড বাবার নামে ছিল। আমার শুধু ভয় ছিল বাবা যেন জানতে না পেরে যায়। সেই জন্য উনি নিজের নামে একটা সিম ইস্যু করে আমাকে দেন, যাতে আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি। আর কিছুদিন পরে ওনার জন্মদিনও ছিল। উনি আর রাজীব দা দুজনে ডিনার করতে বাইরে যাওয়ার কথা ছিল। উনি রেডি হয়ে দাদার জন্য ওয়েট করছিলেন, কিন্তু হ্যাঁ রাজীব, আমি রেডি। কি? তুমি আসতে পারছো না? কিন্তু রাজীব আজকে আমার বার্থডে। কিন্তু রাজীব দাদা সেটাই করলেন যেটা সবসময় করতেন, প্রোগ্রাম ক্যান্সেল। উনি 2 দিনের জন্য বাইরে কাজে চলে গিয়েছিলেন। জল্পা বৌদি সেদিন খুব কেঁদেছিলেন। প্রবীণ, তুমি এখন এখানে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ।
তুমি আমার জীবনে সব থেকে দামি উপহার দিলে। না জলপা বৌদি, গিফট তো তুমি দিয়েছ। জলপা বৌদি নয়, শুধু জলপা। আমাদের মাঝে আর কোনো দূরত্ব ছিল না, আমাদের দুজনের ইচ্ছাই পূরণ হচ্ছিল একে অপরকে দিয়ে। খুব খুশি ছিলাম আমরা, একসাথে ঘুরতেও শুরু করেছিলাম। এই যে নোংরামি তোরা করছিলি, সেটার কথা অনুশ্রী কি করে জানলো? অনুশ্রী অনুশ্রী আমার গার্লফ্রেন্ড স্যার, গান্ধীনগরে থাকে। খুব ভালোবাসি আমরা একে অপরকে। পড়াশোনা শেষ করে আমরা বিয়ে করতে চেয়েছিলাম স্যার। মাসে 1-2 বার ওর সঙ্গে আমি দেখা করতেও যেতাম স্যার। কিন্তু 2 মাস আগে যখন ওইখানে শিফট করেছিল, তখন ওর আমার উপর ডাউট হয়ে গিয়েছিল স্যার। আমার কথাটা শোনো, কি করে কথা বলবো, আমি ক্লাসে আছি আর আমি তোমাকে ফোন করছি তো। আই লাভ ইউ টু, বাই বাই বাই, পরে ফোন করবো, বাই বাই। কার সঙ্গে কথা বলছিলে? ওই ওই ওটা তো ফ্রেন্ড ছিল আমার একটা। কিন্তু তোমার কি হয়েছে? আর আজকাল তুমি দুটো ফোন ইউজ করছো বুঝি? এমনি সেদিন থেকে অনুশ্রীর আমার উপর সন্দেহ হতে শুরু করে। তারপর একদিন, ভালো হয়েছে যে বাবা আজ বাড়িতে নেই, তাই না? আমি ওকে এটা বলে বুঝিয়েছিলাম যে জলপা বৌদি আমাকে সিম্প্যাথি দিয়ে ফাঁসিয়েছে। ও আমাকে সত্যি খুব ভালোবাসে। ও আমাকে আলটিমেটাম দেয় যে আমি বৌদির সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিই। আর স্যার, ও জলপা বৌদিকে আমাদের দুজনের ব্যাপারে বলে দেয় স্যার। আমাকে ওর ব্যাপারে তোমার বলা উচিত ছিল। কেন বলনি তুমি আমাকে ওর কথা? তুমি ভালোবাসো ওকে? জলপা, বলতে হবে না আমায়, আমি শুনতেও চাই না। তুমি তোমার জীবনে যা করার ইচ্ছে তাই করো। তুমি যার সাথে সম্পর্ক রাখতে চাও রাখতে পারো, কিন্তু তোমার জীবন আমাদের জীবনের মধ্যে যেন না আসে। তার মানে? মানে এটাই, তুমি ওকে ভালোবাসতে চাইলে ভালোবাসো, আর যদি বিয়ে করতে চাও তাও করো, কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ো না। তোমার আমার সম্পর্ক যেমন চলে এসেছে তেমনটাই চলবে। আমি কথা বলা বন্ধ করে দিই, ফোন তোলাও বন্ধ করে দিই, এমনকি বাচ্চাদের পড়ানোও বন্ধ করে দিয়েছিলাম স্যার। আমি ভেবেছিলাম উনি বুঝতে পারবেন যে আমি ওনাকে ধোকা দিয়েছি। কিন্তু একদিন রাতে উনি আমাকে ফোন করলেন আর আমি সেটা রিসিভ করি স্যার। আমার সাথে একবার দেখা করার জন্য আসো প্লিজ, প্লিজ একবার। ইগনোর করছো আমাকে, আমার থেকে দূরে যেতে চাইছো, কিন্তু আমি তোমাকে এরকম করতে দেব না। এসব তুমি কেন করছো? ওই মেয়েটার জন্য? আমার থেকে বেশি সুন্দর ও, আমার থেকে বেশি ভালোবাসে ও। কি আছে ওর মধ্যে? কথাটা ওর নয়, অনুশ্রী আমাকে যতটা ভালোবাসে তার থেকে বেশি আমি ওকে ভালোবাসি। আর হাঁপিয়ে উঠেছে আমি এই সম্পর্কটাকে নিয়ে। আজকে তো শুধু অনুশ্রী জানতে পেরেছে, কিন্তু বাকি লোকেরা যদি জানতে পারে তাহলে? তুমি আমাকে এইভাবে মাঝ পথে ছেড়ে দিয়ে যেতে পারো না, নাহলে নাহলে আমি তোমার, কি? আমি সবাইকে বলে দেব, তোমার বাবাকেও। ছাড়বো না আজকে তোকে, আমি শেষ করেই ফেলবো। নিকুচি করেছে তোর আর তোর প্রেম। তোর মাথায় খুব প্রেমের ভূত চড়েছে না? আমি তোকে কোনোদিনও ভালোবাসিনি, আমি শুধু টাইম পাস করছিলাম। তোর সঙ্গে শুধু শুতে চেয়েছিলাম আমি। প্রবীণ স্যার,
আমি ওনাকে মারতে চাইনি। আমি স্যার ওনাকে মারতে চাইনি। যদি রাজীব নিজের স্ত্রী জল্পার প্রয়োজনগুলো বুঝতে পারত, তাহলে জল্পাকে তার প্রয়োজনগুলো পূরণ করার জন্য প্রবীণের হাত ধরতে হতো না। আর যদি জল্পা এভাবে নিরাশ হয়ে নিজের মর্যাদা নষ্ট না করে রাজীবকে আরো বোঝানোর চেষ্টা করত, তাহলে হয়তো রাজীব বুঝতে পারত আর তাদের মধ্যে সম্পর্কটা ভালো হয়ে যেত। বড় বাড়ি, বড় গাড়ি, বিলাসবহুল জীবনযাপন, এইসব পাওয়ার ইচ্ছে থাকা আর এইসব পাওয়ার চেষ্টা করায় কিছু ভুল নেই, কিন্তু জীবনের ছোট ছোট খুশিগুলো, নিজের পরিবার আর পরিবারের মানুষগুলোর সঙ্গে থাকা মুহূর্তগুলোকে হারিয়ে এইসব পাওয়ার কোনো মূল্য নেই। যেটা নেই সেটা পাওয়ার জন্য যেটা আছে সেটাকে হারিয়ে ফেলা না বুদ্ধিমানের কাজ আর না সঠিক। সেই জন্য ভালোবাসার সময় দিন নিজের পরিবারকে, এমনকি নিজেকেও আর এই জীবনকে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।